शिल्पांचल की हर छोटी बड़ी खबर कभी भी कहीं भी देखने के लिए हमारे पब्लिक टाइम्स न्यूज चैनल को यूट्यूब पर करें सब्सक्राइब। নমস্কার, আমি কৌশিক। পাবলিক টাইমসের নিউজ সেগমেন্ট ডেসার্ট টাইমসে আপনাদের স্বাগত। খবর শুরুর আগেই নজর রাখবো আজকের হেডলাইনসে। হেডলাইন্স নিবেদন করছেন দামোদর ইন্ডাস্ট্রিজ প্রাইভেট লিমিটেড, চয়েস অফ মিলিয়ন্স, রিস্তা জোকাভিনা টোটে। পশ্চিম বর্ধমান জেলার 9টি বিধানসভা আসনের মধ্যে 5টি বিধানসভা আসনে সিপিএম মনোনীত প্রার্থীদের নাম ঘোষণা। আসানসোল দক্ষিণ বিধানসভা কেন্দ্রে সিপিএম মনোনীত প্রার্থী হলেন প্রশান্ত ঘোষ। রানীগঞ্জ বিধানসভা কেন্দ্রে সিপিএম মনোনীত প্রার্থী হলেন হেমন্ত প্রভাকর। জামুরিয়ায় ঐশী ঘোষ। পাণ্ডবেশ্বর বিধানসভায় সিপিএম মনোনীত প্রার্থী সুভাষ বাউরি। দুর্গাপুর পূর্ব বিধানসভা কেন্দ্রে আভাস রায়চৌধুরী। প্রচার শুরু করে দিলেন আসানসোল উত্তর বিধানসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস মনোনীত প্রার্থী ও রাজ্যের বিদায়ী মন্ত্রী মলয় ঘটক। আসানসোল দক্ষিণ বিধানসভা কেন্দ্রে একগুচ্ছ কর্মসূচিতে যোগ দিলেন তৃণমূল কংগ্রেসের তারকা প্রার্থী সায়নী ঘোষ। বারাবণী বিধানসভায় প্রচারে অংশ নিলেন তৃণমূল মনোনীত প্রার্থী বিধান উপাধ্যায়। দুর্গাপুর পূর্ব বিধানসভা কেন্দ্রে তৃণমূল মনোনীত প্রার্থী প্রদীপ মজুমদারও সারলেন প্রচার। পশ্চিম বর্ধমান জেলায় 100% ভোটদান সুনিশ্চিত করতে পশ্চিম বর্ধমান জেলা প্রশাসন ও জেলা নির্বাচন আধিকারিকের দপ্তর থেকে বিশেষ ট্যাবলোর মাধ্যমে মানব পুতুল নাচে আমজনতাকে বিধানসভা নির্বাচনে নির্ভয়ে ভোটদানের আবেদন। 80 বছরের ঊর্ধ্বের ভোটার ও শারীরিকভাবে অক্ষম ভোটাররা দিতে পারবেন পোস্টাল ব্যালটে ভোট। দুর্গাপুরের এনআইটি 7 নম্বর গেট সংলগ্ন জঙ্গল থেকে ছুরিবিদ্ধ রক্তাক্ত বধূকে উদ্ধার করল পুলিশ। উদ্ধার তার 3 বছরের ছেলেও। ঘটনায় অভিযোগের কাঠগড়ায় বধূর স্বামী। অভিযুক্ত পলাতক। বধূকে ভর্তি করানো হয়েছে দুর্গাপুর মহকুমা হাসপাতালে। প্রায় 6 কোটি টাকার জিএসটি ফাঁকি দেওয়ার অপরাধে আটক করা হলো এক পিগ আয়রন ব্যবসায়ীকে। বাবন বনসল নামের পূর্বাঞ্চলের বড় মাপের ওই ব্যবসায়ী বেশ কয়েক বছর ধরেই আসানসোল, দুর্গাপুর, শিল্পাঞ্চল সহ পার্শ্ববর্তী বিভিন্ন জেলার মাঝারি কারখানাগুলিতে উৎপাদিত পিগ আয়রন বিক্রির সাথে জড়িত। অভিযুক্ত ব্যবসায়ীকে বুধবার দুর্গাপুরের অতিরিক্ত মুখ্য দায়রা আদালতে হাজির করানো হলো। দুর্ঘটনার হাত থেকে কোলে শিশু সহ এক মহিলাকে রক্ষা করলেন দুর্গাপুর স্টেশনের আরপিএফ কর্মীরা। দিল্লির উদ্দেশ্যে রওনা দেওয়া হাওড়া কালকা মেল প্ল্যাটফর্ম ছাড়তেই সেই ট্রেনে ওঠার সময় ট্রেন ও প্ল্যাটফর্মের মাঝের অংশে পা পিছলে পড়ে যেতে থাকেন শিশুসহ মহিলা। প্ল্যাটফর্মে উপস্থিত আরপিএফ কর্মীরা তাকে দ্রুত ধরে ফেললেন। দলের নির্বাচনী কমিটিতে জায়গা মেলেনি। জামুরিয়ায় সাংবাদিক বৈঠক করে প্রকাশ্যে ক্ষোভ জানিয়ে তৃণমূল কংগ্রেসের পশ্চিম বর্ধমান জেলার সাধারণ সম্পাদকের পদ থেকে ইস্তফা দিলেন জামুরিয়ার বিতর্কিত নেতা অলোক দাস। পদত্যাগপত্র পাঠালেন তৃণমূল কংগ্রেসের পশ্চিম বর্ধমান জেলার সভাপতি ও জেলা চেয়ারম্যানকে। বকেয়া বেতন প্রদানের দাবিতে দুর্গাপুরের রাতুরিয়া অঙ্গদপুর শিল্পতালুকের একটি বেসরকারি ইস্পাত কারখানার গেটের বাইরে অবস্থান বিক্ষোভ কারখানা শ্রমিকদের। কারখানা কর্তৃপক্ষের গাড়ি ঘিরে ব্যাপক বিক্ষোভ। উত্তেজনা কারখানা চত্বরে। পরিস্থিতি সামাল দিল পুলিশ। সুষ্ঠু, অবাধ ও শান্তিপূর্ণ নির্বাচনের লক্ষ্যে রানীগঞ্জে কেন্দ্রীয় আধা সামরিক বাহিনীর জওয়ানদের ফ্ল্যাগ মার্চ। এলাকার ভোটারদের সাথে কথা বলে তাদের নির্ভয়ে ভোটদানের আবেদন রাখলেন কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা। ফি বৃদ্ধির প্রতিবাদে আসানসোলের কাজী নজরুল বিশ্ববিদ্যালয়ে গভীর রাত পর্যন্ত জারি পড়ুয়াদের আন্দোলন। দীর্ঘক্ষণ আন্দোলন জারি থাকার পর বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ও রাজ্যের বিদায়ী মন্ত্রী মলয় ঘটকের আশ্বাসে স্বাভাবিক হল পরিস্থিতি। सीपीएम ने पश्चिम बर्धमान जिले की 5 विधानसभा सीटों के लिए अपने प्रत्याशियों की नामों की घोषणा कर दी है। सीपीएम ने अपने गठबंधन सहयोगी कांग्रेस के लिए 3 और आईएसएफ के लिए 1 सीट छोड़ी है।
रानीगंज विधानसभा से हेमंत प्रभाकर, जामुड़िया से ओईसी घोष और दुर्गापुर पूर्व विधानसभा से आभास रायचौधरी को अपना प्रत्याशी बनाया है। आगामी 26 अप्रैल को होने वाले पश्चिम बर्धमान जिले की 9 विधानसभा सीटों के लिए अब वाम मोर्चा ने अपने प्रत्याशियों के नामों की घोषणा कर दी है। जिले की 9 में से 5 विधानसभा सीटों पर माकपा ने अपने प्रत्याशी खड़े किए हैं, जबकि 3 सीटें कांग्रेस और 1 सीट आईएसएफ के लिए छोड़ी है। जानकारी के अनुसार माकपा ने रानीगंज विधानसभा सीट से हेमंत प्रभाकर, जामुड़िया विधानसभा सीट से ओईसी घोष, आसनसोल दक्षिण विधानसभा सीट से प्रशांत घोष, पांडवेश्वर विधानसभा सीट से सुभाष बावड़ी और दुर्गापुर पूर्व विधानसभा सीट से आभास रायचौधरी को अपना प्रत्याशी बनाया है, जबकि कुल्टी, बाराबनी और दुर्गापुर पश्चिम विधानसभा सीट के लिए अपने गठबंधन सहयोगी कांग्रेस के लिए छोड़ दी है। रानीगंज उत्तर विधानसभा सीट संयुक्त मोर्चा के गठबंधन सहयोगी आईएसएफ के लिए छोड़ी गई है। यहाँ बता देना जरूरी है कि जामुड़िया विधानसभा सीट से सीपीएम प्रत्याशी ओईसी घोष जवाहरलाल नेहरू विश्वविद्यालय अर्थात जेएनयू की छात्र संघ की नेता रही हैं और वो पिछले कुछ समय से काफी चर्चा में भी रही है। जामुड़िया को हमेशा से ही सीपीएम का मजबूत गढ़ माना जाता रहा है और यहाँ से ओईसी घोष को टिकट देकर सीपीएम ने बड़ा दांव खेला है। इसी प्रकार आभास रायचौधरी सीपीएम के युवा संगठन डीवाईएफआई के राज्य अध्यक्ष रहे हैं और उन्हें दुर्गापुर पूर्व विधानसभा सीट से टिकट दिया गया है। वर्ष 2016 के विधानसभा चुनाव में दुर्गापुर पूर्व विधानसभा सीट से सीपीएम के टिकट पर संतोष देव राय ने चुनाव जीता था, लेकिन इस बार पार्टी ने उन्हें टिकट नहीं दिया। वर्ष 2016 के विधानसभा चुनाव में रानीगंज विधानसभा सीट से सीपीएम के टिकट पर रूनू दत्ता विधायक निर्वाचित हुए थे, लेकिन इस बार पार्टी ने उन्हें टिकट नहीं दिया है और उनकी जगह पर डीवाईएफआई नेता हेमंत प्रभाकर को चुनाव मैदान में उतारा है। सीपीएम प्रत्याशियों पर नजर डाला जाए तो पता चलता है कि पार्टी ने अब युवाओं को अवसर दिया है। ओईसी घोष, हेमंत प्रभाकर और आभास रायचौधरी जैसे युवाओं पर सीपीएम ने दांव खेलकर यह जता दिया है कि पार्टी अब नए चेहरों को मौका देना चाहती है। यहाँ बता देना जरूरी है कि वर्ष 2016 के विधानसभा चुनाव में पश्चिम बर्धमान जिले की 9 में से 4 सीटों पर वाम मोर्चा कांग्रेस गठबंधन को जीत मिली थी। रानीगंज, जामुड़िया और दुर्गापुर पूर्व विधानसभा सीट से सीपीएम प्रत्याशियों ने जीत दर्ज की थी, जबकि दुर्गापुर पश्चिम विधानसभा सीट से वाम मोर्चा कांग्रेस प्रत्याशी को जीत मिली थी। रानीगंज से रामबाबू यादव की रिपोर्ट, पब्लिक टाइम्स। পশ্চিম বর্ধমান জেলার 9টি বিধানসভা আসনে তৃণমূল কংগ্রেস মনোনীত প্রার্থীদের নাম ঘোষণার পর এবার জোর কদমে প্রচারে ব্যস্ত বিভিন্ন কেন্দ্রের তৃণমূল কংগ্রেস মনোনীত প্রার্থীরা। প্রচার শুরু করে দিলেন আসানসোল উত্তর বিধানসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস মনোনীত প্রার্থী ও রাজ্যের বিদায়ী মন্ত্রী মলয় ঘটক। আসানসোল দক্ষিণ বিধানসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস মনোনীত তারকা প্রার্থী সায়নী ঘোষ হীরাপুর কালী মন্দিরে পুজো দিয়ে নির্বাচনী প্রচার সহ একগুচ্ছ কর্মসূচিতে যোগ দিলেন। বারাবণী ব্লকের ইটাপাড়া ও আমনালা গ্রামে জোর কদমে প্রচার বারাবণী বিধানসভার তৃণমূল কংগ্রেস মনোনীত প্রার্থী বিধান উপাধ্যায়। দুর্গাপুরের ভিরিঙ্গিতে তৃণমূল কংগ্রেসের দলীয় কার্যালয়ে এলেন দুর্গাপুর পূর্বের তৃণমূল কংগ্রেস প্রার্থী প্রদীপ মজুমদার। শুরু করে দিলেন প্রচার। আসানসোল নর্থ ব্লক 2 তৃণমূল যুব কংগ্রেসের পক্ষ থেকে আসানসোল উত্তর বিধানসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী মলয় ঘটকের সমর্থনে মিছিল বের করা হয়। মিছিলের পরে প্রার্থী সমর্থনে একটি সভার আয়োজন করা হয়। সভায় উপস্থিত তৃণমূল প্রার্থী মলয় ঘটককে তৃণমূল কংগ্রেসের কর্মী ও সমর্থকেরা মালা পরিয়ে ও পুষ্পগুচ্ছ দিয়ে সম্মান জানান। देखिए, खास करके जहाँ पर माइनॉरिटी भाई लोग रहते हैं, इस बार का चुनाव में कहने का दरकार नहीं है। सभी को मालूम है कि इस बार का जो चुनाव है बहुत ही महत्वपूर्ण चुनाव है। पूरा देश में नरेंद्र मोदी का सरकार हर राज्यों में ऐसा आतंक फैलाया हुआ है, खाली एक ही जगह पर आके रुक जाता है और उस जगह का नाम है पश्चिम बंगाल। इसलिए कि यहाँ का चीफ मिनिस्टर का नाम है ममता बनर्जी।
অন্যদিকে আসানসোল দক্ষিণ বিধানসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেসের তারকা প্রার্থী সায়নী ঘোষ বুধবার হরিপুরের 106 নম্বর ওয়ার্ড এলাকায় অবস্থিত একটি কালী মন্দিরে পুজো দিয়ে প্রচারে যোগ দেন। আসানসোল নগর নিগমের প্রাক্তন মেয়র পরিষদের সদস্য এবং বুথ কর্মীদের সাথে একটি পৃথক সভারও আয়োজন ছিল এদিন। এরপর ওই ওয়ার্ড এলাকায় প্রত্যেকটি বাড়ি বাড়ি গিয়ে মানুষজনের সাথে কথা বলেন ও তাদের সমস্যার কথা শোনেন। অন্যদিকে আসানসোলের চলবলপুর ও জেমিরি গ্রাম পঞ্চায়েতের অঞ্চল সভাপতি, ব্লক সভাপতি ও দলের সদস্যদের সাথে পৃথক মিটিং করেন আসানসোল দক্ষিণ বিধানসভা কেন্দ্রের তৃণমূলের তারকা প্রার্থী সায়নী ঘোষ। অন্যদিকে জোর কদমে নির্বাচনী প্রচার শুরু করেছে বারাবণী বিধানসভা তৃণমূল কংগ্রেস প্রার্থী বিধান উপাধ্যায়। বুধবার তিনি বারাবণী ব্লকের ইটাপাড়া গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত আমনালা গ্রাম ও ইটাপাড়া গ্রামে নির্বাচনী প্রচারে যান। সেখানে গ্রামের মানুষ তাকে ফুলের মালা পরিয়ে স্বাগত জানান। এদিন গ্রামের শিশুদেরও তৃণমূল কংগ্রেসের ঝান্ডা হাতে ধরে প্রচার করতেও দেখা যায়। এদিন নির্বাচনী প্রচারে উপস্থিত ছিলেন বারাবণী ব্লক তৃণমূল কংগ্রেসের ব্লক সভাপতি অসিত সিংহ, বারাবণী পঞ্চায়েত সমিতির সহসভাপতি সুকুমার সাধু সহ প্রমুখ। অন্যদিকে বুধবার দুর্গাপুরে এলেন দুর্গাপুর পূর্ব কেন্দ্রের তৃণমূল প্রার্থী প্রদীপ মজুমদার। এদিন সকালে কলকাতা থেকে তিনি ভিড়িঙ্গি মোড়ে তৃণমূল কার্যালয়ে আসেন। সেখানে তাকে স্বাগত জানান পশ্চিম বর্ধমান জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি অপূর্ব মুখোপাধ্যায়। এদিন কেন্দ্রীয় সরকারের বিলগ্নীকরণ নীতি নিয়েও তীব্র আক্রমণ করেন প্রদীপ বাবু। দুর্গাপুর ইস্পাত, মিশ্র ইস্পাত সহ একাধিক কেন্দ্রীয় সংস্থা বিলগ্নীকরণ বিরুদ্ধেও দুর্গাপুরের মানুষ ভোট দেবে মন্তব্য তার। স্থানীয় তৃণমূল নেতৃত্ব সহ কর্মী সমর্থকদের কাছে উষ্ণ অভ্যর্থনা পেয়েছেন তিনি। ফলে আগামী নির্বাচনে স্থানীয় নেতৃত্ব তাকে সব রকম ভাবে সহযোগিতা করবে বলে জানান তৃণমূল প্রার্থী প্রদীপ মজুমদার। আমাদের জাতীয় শিল্প বিলগ্নীকরণের থেকে আমরা বিরত রাখার জন্যে প্রতিবাদী মুখ ভারতবর্ষে পরীক্ষিত এবং প্রতিষ্ঠিত শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতকে শক্ত করতে চাই। তার উন্নয়নের যে পরীক্ষিত ধারা তাকে বজায় রেখে আরও উন্নততর শহরাঞ্চল এবং উন্নততর গ্রাম অঞ্চলকে আমরা উপহার দেব এবং সেই আশা রেখে শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত শক্ত করার জন্যে আমি মতদাতাদের সমর্থন। আজকে দুর্গাপুর ইস্পাত শিল্প দৈনিক লাভ করছে, যা 2016 সালে ক্ষেত্রে অতটা প্রযোজ্য ছিল। লাভ বেশি হলেই বেশি দাম পাওয়া যাবে ব্যক্তি মালিকদের কাছ থেকে, সেই জন্য প্রবণতা বৃদ্ধি পাবে একে বিলগ্নীকরণ করে দেওয়া। সেই জন্যই আমি বললাম যে দুর্গাপুরের ভবিষ্যৎ নির্ভর করে দুর্গাপুরের ইস্পাত কারখানার উপরে। সেই কারখানাকে লালসার থেকে, ব্যক্তি মালিকানার লালসার থেকে রক্ষা করার জন্যে যে প্রতিরোধ শক্তি আজকে স্বীকৃত প্রতিষ্ঠিত পশ্চিমবঙ্গে, তা হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের। সেই মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত শক্ত করার জন্য আমার আবেদন থাকে। ব্যুরো রিপোর্ট, পাবলিক টাইমস।
পশ্চিম বর্ধমান জেলায় 100% ভোটদান সুনিশ্চিত করতে পশ্চিম বর্ধমান জেলা প্রশাসন ও জেলা নির্বাচন আধিকারিকদের দফতর থেকে মানব পুতুল নাচের মাধ্যমে আমজনতাকে বিধানসভা নির্বাচনে নির্ভয়ে ভোটদানের আবেদন রাখা হলো। বের হলো বিশেষ ট্যাবলো। পশ্চিম বর্ধমান জেলায় 100% ভোটদান সুনিশ্চিত করতে পশ্চিম বর্ধমান জেলা প্রশাসনের পক্ষে ও পশ্চিম বর্ধমান জেলা নির্বাচন আধিকারিকের দপ্তরের তরফ থেকে ভোটের কথা জানান দিতে মানব পুতুল নাচের মাধ্যমে আম জনতাকে বিধানসভা নির্বাচনে নির্ভয়ে ভোটদানের আবেদন রাখা হলো। আসানসোলের বিভিন্ন জায়গায় চলমান ট্যাবলোর মাধ্যমে 100% ভোটদানের হার সুনিশ্চিত করতে সচেতনতামূলক কর্মসূচি চালানো হলো দিনভর। ইস্পাত দৃঢ় মানসিকতা নিয়ে যাতে ভোটাররা ভোট দিতে পারেন সেই জন্য ইস্পাত ম্যাসকটকে প্রতীকী হিসেবে কাজে লাগানো হলো সচেতনতামূলক কর্মসূচিতে। ভোটারদের উৎসাহিত করতে আয়োজন ছিল মানব পুতুল নাচেরও। গানের মাধ্যমে ওই দিন সচেতন করা হয় ভোটারদের। আলু পটল ছিল দুজনাতেই কানে শোনে না। আলু পটল ছিল দুজনাতেই কানে শোনে না। শোনো গো, দুটো লোক ছিল, একজনের নাম আলু আর একজনের নাম পটল। এই দুজনেই কানে শুনতে পায় না। সর্বনাশ সর্বনাশ, আলু পটল দুটোই তো বদ্ধ কালা, একই কথা নিয়ে দুজনা দেখছি খুনোখুনি করবে। বারণ আবার কি রে? বারণ আবার কি? আমি সব বলবো। আরে দুজনারই তো একই মত, তাহলে মারামারি কেন? ও, আলু বাবুর কানের কলটা আলগা হয়ে গেছে, ঠিক করে দি। বলছি মারামারি কেন? আরে আসতে বলুন দিদিমণি, আসতে বলুন। যাদের বয়স 18 বছর হয়েছে, যারা নতুন ভোটার, তাদের ভোটার তালিকায় নাম নথিভুক্তকরণের আবেদনও রাখা হয় এদিনের সচেতনতামূলক কর্মসূচির মাধ্যমে। 80 বছরের বেশি বয়সী ভোটার ও শারীরিকভাবে অক্ষম ভোটারদের জন্য পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোটদানের ব্যবস্থা করা হয়েছে। এদিনের সচেতনতামূলক কর্মসূচিতে সেই বিষয়গুলি তুলে ধরলেন পশ্চিম বর্ধমান জেলা প্রশাসন ও পশ্চিম বর্ধমান জেলা নির্বাচন আধিকারিক দপ্তরের দায়িত্বপ্রাপ্তরা। পোস্টাল ব্যালটে ভোটদান সুনিশ্চিত করতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানালেন দপ্তরের দায়িত্বপ্রাপ্ত এক আধিকারিক। যেসব ভোটার আছেন বা যারা পিডব্লিউডি অর্থাৎ ফিজিক্যালি হ্যান্ডিক্যাপ যেসব মানুষজন আছেন, তাদের ভোটদানের সুবিধা করার জন্য আমরা পোস্টাল ব্যালটের একটা জিনিস করেছি। তাতে আমাদের যারা পোলিং অফিসাররা আছেন তারা তাদের বাড়িতে যাবেন, বাড়িতে গিয়ে তাদের পোস্টাল ব্যালট দেবেন এবং পোস্টাল ব্যালটে ভোটদান নিশ্চিত করবেন। নতুন ভোটাররা যাতে প্রযুক্তিগত সুবিধার মাধ্যমে ভোটদানের সুবিধা পান, এদিন সেই বিষয়টিও ব্যাখ্যা করলেন দপ্তরের দায়িত্বপ্রাপ্ত আধিকারিকেরা। যারা নতুন ভোটার তাদের যাতে এপিক দেখিয়ে, আপনারা জানেন ভোটার কার্ড দেখিয়ে ভোট দিতে হয়, যাতে তারা নতুন যারা ভোটার 18 বছর বয়স 19 বছর বয়স যাতে তারা অনেক বেশি টেকনো ফ্রেন্ডলি, তারা টেকনোলজি ব্যবহার করতে চায়, সেই জন্য তাদেরকে আমরা মোবাইল অ্যাপ একটা অপশন রেখেছি, লিঙ্ক আছে একটা, যে লিঙ্কের মাধ্যমে তারা ইএপিক ডাউনলোড করতে পারবে। সেই ইএপিক দেখিয়ে প্রিন্ট দেখিয়ে তারা ভোট দিতে পারবে। যদি তাদের কাছে সরকার থেকে বা ইলেকশন কমিশন থেকে ভোটার কার্ডটা তাদের কাছে নাও এসে পৌঁছয়, তবুও তারা এই ইএপিক দেখিয়ে ভোট দিতে পারবে। আসানসোল থেকে সন্তোষ মণ্ডলের রিপোর্ট, পাবলিক টাইমস। ছুরিবিদ্ধ রক্তাক্ত বধূকে উদ্ধার করল পুলিশ। বুধবার সকালে দুর্গাপুরের এনআইটি 7 নম্বর গেট সংলগ্ন জঙ্গল থেকে বছর 25-এর মহিলা ও তার 3 বছরের ছেলেকে উদ্ধার করল এক আইআরবি জওয়ান। বধূকে ভর্তি করানো হয় দুর্গাপুর মহকুমা হাসপাতালে। ঘটনায় অভিযুক্ত বধূর স্বামী, অভিযুক্ত পলাতক। ছুরিবিদ্ধ রক্তাক্ত মহিলাকে উদ্ধার করল পুলিশ। দুর্গাপুরের এনআইটি 7 নম্বর গেট সংলগ্ন জঙ্গল থেকে বছর 25-এর মহিলা ও তার 3 বছরের ছেলেকে ঘটনাস্থল থেকে উদ্ধার করে এক আইআরবি জওয়ান। তাকে ভর্তি করানো হয় দুর্গাপুর মহকুমা হাসপাতালে। ঘটনা প্রসঙ্গে স্থানীয় এলাকার বাসিন্দা ঠিক কি জানালেন শুনে নেব। কি আমি মাঠ দিয়ে আজকে জঙ্গলে পায়খানা করতে যাচ্ছি, তখন দেখছি একটা মহিলাকে ফোন ব্যস্ত হয়ে গেছে। আমি বললাম কিছু আগে টাটা সুমোটা দাঁড়িয়েছিল, একটা বাচ্চা না তো কাউকে ফোন করছে, এতটা বুঝতে পারিনি আমি। তা আমি ওই সাইডে আছি, জঙ্গল ওই সাইডে, আর এই সাইডে দেখছি একটা বাইকওয়ালা বেরোলো আর তাড়াতাড়ি বেরিয়ে গেছে। উনি বেরিয়ে গেছে, তখন আমি বললাম কী হয়েছে তাহলে। তখন দেখলাম আমাদের পাশের একটা যে ডিউটি যাচ্ছিল একটা দাদা, সে খুব হড়বড়ে বাইক নিয়ে আসছে। তাহলে তাকে আমি দৌড়তে, আমিও তখন প্যান্ট জামা পরিয়ে চলে এলাম জঙ্গল থেকে। তাহলে দেখি কী হয়েছে রোডের।
তখন দেখছি একটা পুলিশ গাড়ি চলে এলো, পুলিশ গাড়ি এসে করে মহিলাটা তুললো, বাচ্চাটা তুললো। তখন আমরা সব 3-4 জন দাঁড়িয়েছিলাম রোডের, মহিলা চাপার পর। তারপর দেখি তাহলে কোথায় কী হয়েছে। তখন আমরা ওই টায়ারের চাকা দাগ দেখে দেখে চলে এলাম জঙ্গলে। কি দেখলে? মহিলাটা কি হয়েছে দেখলে? মহিলাটা এখানে হালকা কাটা আছে গলাটা সামনে। কি মার্ডার করার জন্য কি? হ্যাঁ, এরে তো মার্ডার করার জন্য এসেছিল। তা আমরা জিজ্ঞেস করার সময়ও পেলাম না মহিলাটা সে কী হয়েছে না হয়েছে, অত খোঁজ নেওয়া। বেঁচে ছিল? হ্যাঁ, মহিলাটা বেঁচে ছিল, ব্লাড পড়ছিল। বাচ্চাটা সুস্থ আছে। জানা গিয়েছে সাবিনা বিবি নামের ওই বধূর শ্বশুর বাড়ি রানীগঞ্জের রাজার বাঁধ এলাকায়, বধূর বাপের বাড়ি নদিয়ার কৃষ্ণনগরে। ছুরিকাহত বধূ হাসপাতালের বেডে শুয়ে জানালেন মাত্র 3 মাস হলো তিনি রানীগঞ্জের শ্বশুর বাড়িতে এসেছিলেন। তার আরও অভিযোগ, তার স্বামী মোহাম্মদ সামির অন্য এক মহিলার সাথে সংসার পেতেছেন। সম্প্রতি তার স্বামীর মোবাইলে ফোন আসার পর বিষয়টি জানতে পারেন তিনি। তার স্বামীকে প্রশ্ন করায় নিরুত্তর থাকেন তিনি। অভিযোগ উঠেছে বিষয়টি জানাজানি হতেই তার স্বামী তাকে বাপের বাড়ি নদিয়ার কৃষ্ণনগরে পৌঁছে দিয়ে আসার জন্য জোরাজুরি করে। বধূর অভিযোগ, তার স্বামী তাকে মেরে ফেলার ছক কষেছিল, তাই কিনে এনেছিল ছুরিও। তবে তিনি যাতে বুঝতে না পারেন তাই সুকৌশলে পুরো বিষয়টি এড়িয়ে যান। কৃষ্ণনগরে বাপের বাড়ি নিয়ে যাওয়ার পথে তাকে গলায় ছুরি দিয়ে আঘাত করে তার স্বামী। রক্তাক্ত অবস্থায় তিনি মাটিতে লুটিয়ে পড়েন। এরপরই বধূ ও তার 3 বছরের ছেলেকে ছেড়ে ঘটনাস্থল ছেড়ে চম্পট দেয় অভিযুক্ত মোহাম্মদ সামির। ডিসেম্বরে আসার পরে একদিন ওর মোবাইলে ফোন এসেছে, আমি ফোনটা ধরেছি। ফোনটা ধরে আমি বলছি হ্যালো কে? বলছি আমি রাজার বউ। বলছি রাজার বউ মানে আমি তো রাজার বউ। আমার স্বামীর নাম মানে ভালো নাম সমীর, রাজা রাজা করে ডাকে। দিয়ে বলছে তুমি রাজার বউ মানে আমি তো রাজার বউ। তখন আমি বলছি আচ্ছা তোমার মোবাইলে ফোন করেছিল কে? বলছে কই না তো, কেউ না তো। আস্তে আস্তে মোবাইল দেখছি, আমি দেখছি ওর বোর ফটো, ওর মেয়ের ফটো। বলার পরে সেদিন থেকে অশান্তি। ওর ভাইরা এসে আমাকে মেরে গেল। হ্যাঁ, তুই যদি এখান থেকে না যাবি তোকে খুন করে ফেলবো। কতবার মারতে আসবে। বাপের বাড়ি কোথায়? আমার বাপের বাড়ি কি কৃষ্ণনগর, নদিয়ার। বাপের বাড়ি এই শ্বশুর বাড়ি? শ্বশুর বাড়ি রানীগঞ্জ রাজাবাঁধ। সেদিন মনে হয় ওদের বাড়িতে ঝগড়া হয়েছে আমাকে মেরে ফেলা নিয়ে। ভাইরা সবাই বলেছে যে ওকে মেরে ফেল আর ছেলেটাকে মেরে ফেল, নাহলে কিছু হবে না। কালকে কী করেছে, একটা চাকু নিয়ে এসেছে, ওর পকেটে ভরা আছে। আমি দেখেছি, আমি যে চাকু কী করবা? বলছে কিছু না। আমি ওর চাকুটা চুরি করে কুয়ো আছে, কুয়োর মধ্যে ফেলে দিয়েছি। ফেলে দেওয়ার পরে ও আবার গিয়েছে বাজারে, চাকু কিনে নিয়ে এসেছে, এনে গাড়ির ডিকিতে লুকিয়ে রেখেছে। লুকিয়ে রাখার পরে বলছে ঘরে এসেছে, এসে বলছে শোনো না, সাজিয়ে আসবে, ওর ফ্যামিলি নিয়ে তোমাকে মারবে। এর থেকে চলো আমি তোমার বাপের বাড়িতে রেখে আসি। ঘুরে এসে আমি রাস্তাঘাট চিনি না দুর্গাপুরে। বলছে আমার বাথরুম লেগেছে। তারপরে এই ঘটনা ঘটে। তারপরে কাদার মধ্যে গাড়ি আটকে গিয়েছে, বলছে ঠেলো। আর দিয়ে আমার জুতোটা ছিঁড়ে গিয়েছে, আমি জুতোটা পুরাতে গিয়েছি আর পিছন থেকে চাকুটা মেরে দিয়েছি। ইতিমধ্যেই পুরো বিষয়টি খতিয়ে দেখে ঘটনা তদন্ত শুরু করেছে পুলিশ। অভিযুক্তকে খোঁজার চেষ্টাও শুরু হয়েছে। দুর্গাপুর থেকে সাধন রোজের রিপোর্ট, পাবলিক টাইমস। খবরে এখন সময় একটা বিরতির। सर्वप्रथम पब्लिक टाइम्स के बारे में छोटा सा वक्तव्य रखेंगे। हम लोगों ने बहुत तरह के उतार चढ़ाव देखे हैं, लेकिन आप लोगों के निरंतर सहयोग, स्नेह, प्रेम, प्यार एवं उत्साह। पब्लिक टाइम्स এই যে সংস্থা আমাকে যে এখানে এনেছে তার জন্য আমি ওনাদেরকে ধন্যবাদ জ্ঞাপন করছি এবং ওনাদের সমস্ত যে কর্ম সেটা বহির্ভূত আকার ধারণ করুক আমি স্বামী বিবেকানন্দের কাছ থেকে प्रार्थना করছি। न्यूज के जो मापदंड होते हैं उस पर खरा उतरते हुए इसी तरह आप काम करते रहे, क्योंकि वर्तमान समय में चाहे वो प्रिंट मीडिया हो चाहे इलेक्ट्रॉनिक मीडिया हो, इंडिपेंडेंटली काम करना बहुत कठिन हो गया है।
आधुनिक काल के बाद पोस्ट मॉडर्न, जिसमें स्वार्थ और इंडिविजुअलिज्म व्यक्ति प्रमुख हो गया है। समाज, परिवार, राज्य और राष्ट्र कहीं पीछे जा रहा है। ऐसे समय में पब्लिक टाइम्स के द्वारा समाज सेवी का सम्मान करना निश्चित रूप से अभिनंदनीय है। রানীগঞ্জের যে সংস্কৃতি, রানীগঞ্জের যে কালচার, ঐতিহ্য, সেটাকে একদিকে ধরে রাখা, আরেকটা হচ্ছে যে পাবলিক টাইমস কিভাবে এগিয়ে যাচ্ছে সেটাকে পাবলিকলি হাইলাইট করা, এই দুটোকে একসাথে কম্বাইন করে আজকের এই অনুষ্ঠান। পাবলিক টাইমস আপনাদের সহযোগিতা, আপনাদের আশীর্বাদ নিয়ে, সকলের সম্মিলিত প্রয়াস এবং প্রচেষ্টা দিয়ে হচ্ছে পাবলিক টাইমস এগিয়ে চলুন। পাবলিক টাইমস উত্তরোত্তর, পাবলিক টাইমসের শ্রীবৃদ্ধি উত্তরোত্তর হচ্ছে যে মহিমুহু আকার ধারণ করুন। এই সংবাদপত্র, প্রিন্ট মিডিয়া বা ইলেকট্রনিক্স মিডিয়া, মানুষ খুব ছাপা কথাকে বিশ্বাস করে, মানুষ খুব চোখের সামনে যেটা দেখে সেটাকে বিশ্বাস করে। তো যারা এই কাজটা করে তাদের কিন্তু অনেক প্রতিকূল অবস্থার মধ্যে এই কাজটা করতে হয়। পাবলিক টাইমসের প্রায় 3.5 থেকে 4 লক্ষ দর্শক আছে, অডিয়েন্স আছে এখানকার এই সারাউন্ডিং এরিয়ায়। আমি পাবলিক টাইমসের নিউজ সমস্তভাবে দেখেছি এবং দেখে একটা জায়গায় উপনীত হয়েছি, সিদ্ধান্তে এসেছি যে না, পাবলিক টাইমসে তারা চেষ্টা করে সঠিক খবরটাকে প্রকাশ করে দেওয়া। জয়সওয়ালকে পাবলিক টাইমসে যিনি কর্ণধার, তাকে কৃতজ্ঞতা জানাই। তারা রানীগঞ্জের মানুষের কাছে, রানীগঞ্জের হৃদয়ে তারা নিজেদের জায়গা করে নিয়েছে। সমাজের প্রতিটি স্তরের মানুষকে সম্মানিত করা এবং তাদের সঙ্গে নিত্য যোগাযোগ না থাকলে এত সুন্দর মানব অনুষ্ঠান করা যায়। Public Times, let me tell you, it is my news channel when I travel every day from Durgapur to Raniganj. Vinodji, I thank you very much. He sends me the news and through the YouTube also, and that is my pastime for 20 minutes. I hear to that channel when I travel from Durgapur to Raniganj. It's a wonderful company. কার চয়েস দেখো, মহিষাসুর। পুজোর আড্ডায় ব্রেক চেঞ্জ করে নাও ঠিক, নো মাথায় হাত। লেটস গো টু পুজোর সকাল বিকেল সেই ঢুক দিতে চায় আড্ডাতে, ছাদেই বাঁধন হারা ভরসা দিচ্ছে টাটা, টাটা স্ট্রাকচারা। Raniganj Lions JDMC DAV Public School issuing of admission form for the academic session 2021-2022 for classes LKG to 8 shall commence from 9th November 2020 through online rljdmcdavps.raniganj.org. Interested parents may approach the school office for detailed information.
Contact number 0341448605. 8 AM to 3 PM all working day. Mobile number 7585995956. 9051624545. 7501626622. 8 AM to 2 PM all. AG Church School Raniganj is a branch school of AG Church School Asansol, affiliated to the Council of ISC Examination New Delhi. Registration forms are available for all classes from nursery to class 8 from 9 AM to 12 noon from Monday to Friday. Please visit the school office with a birth certificate for all classes. Progressively, the school will be upgraded to class 12. Our school is co-ed with ICSE syllabus and equipped with trained faculty, smart board, computer lab, library and playground. Our address is Ramkumar Khaitan Building, Midnipur Road, Girjapara, Raniganj. You can call on 0341244004. Our mobile number is 8768958880. You can email us at agcsraniganj16@gmail.com. रानीगंज एजी चर्च स्कूल आसनसोल एजी चर्च स्कूल की शाखा है जो ICSE परिषद नई दिल्ली से संबद्ध है। सभी कक्षाओं के प्रवेश के लिए रजिस्ट्रेशन फॉर्म सुबह 9 बजे से 12 बजे तक सोमवार से शुक्रवार तक स्कूल ऑफिस में उपलब्ध है। कृपया बर्थ सर्टिफिकेट के साथ स्कूल ऑफिस में संपर्क करें। हमारा स्कूल ICSE पाठ्यक्रम के साथ कोएड है और ट्रेन फैकल्टी, स्मार्ट बोर्ड, कंप्यूटर लैब, लाइब्रेरी और खेल के मैदान से सुसज्जित है। हमारा पता है रामकुमार खैतान बिल्डिंग, मिदनापुर रोड, गिरजापाड़ा, रानीगंज। রানীগঞ্জ এজি চার্চ স্কুল আসানসোল এজি চার্চ স্কুলের একটি শাখা যেটি ISC পরিষদ নিউ দিল্লির সাথে যুক্ত। সমস্ত শ্রেণীতে প্রবেশের জন্য রেজিস্ট্রেশন ফর্ম সকাল 9টা থেকে বেলা 12টা সোমবার থেকে শুক্রবার অবধি স্কুল অফিসে পাওয়া যাবে। অনুরোধ করা হচ্ছে বার্থ সার্টিফিকেট নিয়ে স্কুল অফিসে যোগাযোগ করুন। আমাদের স্কুল ICSE পাঠ্যক্রমের সাথে কো-এডুকেশন এবং ট্রেন্ড ফ্যাকাল্টি, স্মার্ট বোর্ড, কম্পিউটার ল্যাব, লাইব্রেরি সহকারে খেলার ময়দানে সুসজ্জিত। আমাদের ঠিকানা হলো रामकुमार खैतान बिल्डिंग, मेदिनीपुर रोड, गिरजापाड़ा, रानीगंज। GST अधिकारियों की टीम ने करोड़ों रुपए की GST चोरी के आरोप में दुर्गापुर से एक बड़े उद्योगपति को अपने गिरफ्त में ले लिया है। पिग आयरन के व्यवसाय से जुड़े उद्योगपति पवन बंसल की पेशी दुर्गापुर अदालत में की गई। शुरुआती तौर पर अनुमान है कि पवन बंसल ने लगभग 6 करोड़ रुपए की GST चोरी की है। करोड़ों रुपए GST चोरी के मामले में डायरेक्टोरेट जनरल ऑफ GST इंटेलिजेंस की टीम ने दुर्गापुर के एक बड़े उद्योगपति को अपने गिरफ्त में लिया है। टैक्स चोरी के मामले में गिरफ्तार किए गए उद्योगपति का नाम पवन बंसल बताया गया है और सिर्फ आसनसोल दुर्गापुर ही नहीं बल्कि बांकुड़ा एवं पुरुलिया जिले के कल कारखानों से उत्पादित पिग आयरन का उनका बड़ा कारोबार है। शुरुआती तौर पर बताया जा रहा है कि पवन बंसल के विरुद्ध लगभग 6 करोड़ की GST का हेराफेरी करने का आरोप है। दरअसल डायरेक्टोरेट जनरल ऑफ GST इंटेलिजेंस की टीम काफी समय से पवन बंसल पर नजर रखी थी। GST इंटेलिजेंस के अधिकारियों को जांच के दौरान पता चला कि पिग एवं स्पॉन्ज आयरन के व्यवसाय से जुड़े कई व्यवसायियों द्वारा टैक्स चोरी की जा रही है। इसके बाद से ही डायरेक्टोरेट जनरल ऑफ GST इंटेलिजेंस की दुर्गापुर की टीम इस मामले की जांच कर रही थी। शुरुआती जांच में यह भी सामने आई है कि उद्योगपति पवन बंसल के समूहों द्वारा पिछले कुछ वर्षों में लगभग 6 करोड़ रुपए का पिग आयरन का व्यवसाय किया गया है, लेकिन इसमें GST की हेराफेरी की शिकायत सामने आई थी। जैसे ही GST इंटेलिजेंस के अधिकारियों को टैक्स चोरी के मामले से जुड़े अहम सुराग हाथ लगे तो उन्होंने पवन बंसल को अपने गिरफ्त में ले लिया और उनसे पूछताछ चल रही है। वहीं दूसरी तरफ GST चोरी के मामले में उद्योगपति पवन बंसल की गिरफ्तारी को लेकर समूचे आसनसोल दुर्गापुर शिल्पांचल के औद्योगिक जगत में हलचल मच गई है।
दुर्गापुर से साधन रुच की रिपोर्ट, पब्लिक टाइम्स। দুর্ঘটনার হাত থেকে কোলের শিশু সহ এক মহিলাকে রক্ষা করলেন দুর্গাপুর স্টেশনের আরপিএফ কর্মীরা। রেল সূত্রে জানা গিয়েছে, দিল্লির উদ্দেশ্যে রওনা দেওয়া হাওড়া কালকা মেলে ট্রেনের নির্ধারিত কামরা খুঁজে বের করার আগে ট্রেন ছেড়ে দেয়। ওই অবস্থায় শিশুকে নিয়ে মহিলা ট্রেনে ওঠার চেষ্টা করতে ট্রেন ও প্ল্যাটফর্মের মাঝের অংশে পা পিছলে পড়ে যেতে থাকেন ওই মহিলা। ঘটনাস্থলে উপস্থিত আরপিএফ কর্মীরা দ্রুত ওই মহিলাকে ধরে ফেলেন। আরপিএফ এর তৎপরতায় রক্ষা পেল শিশু সহ ওই মহিলা। দুর্ঘটনার হাত থেকে কোলের শিশু সহ এক মহিলাকে রক্ষা করলেন দুর্গাপুর স্টেশনের আরপিএফ কর্মীরা। রেল সূত্রে জানা গিয়েছে, দুর্গাপুর থেকে হাওড়া কালকা মেলে দিল্লি যাবেন বলে শিশুকে নিয়ে এক দম্পতি দুর্গাপুর স্টেশনে পৌঁছেছিলেন। তখন ট্রেন প্ল্যাটফর্মে দাঁড়িয়েছিল। নির্ধারিত কামরা খুঁজে বার করতে করতে ট্রেন ছেড়ে দেয়। সেই অবস্থায় শিশুকে নিয়ে মহিলা ট্রেনে ওঠার চেষ্টা করতেই ট্রেন ও প্ল্যাটফর্মের মাঝের অংশে পা পিছলে পড়ে যেতে থাকেন। সেখানে উপস্থিত থাকা আরপিএফ কর্মীরা দ্রুত তাকে ধরে ফেলেন। এদিকে দুর্ঘটনার আঁচ পেয়ে ট্রেন থামিয়ে দেন গার্ড। মহিলাকে ট্রেনে উঠিয়ে দেন আরপিএফ কর্মীরা। প্ল্যাটফর্মের সিসিটিভি ক্যামেরায় ধরা পড়ে পুরো ঘটনাটি। এরপরই ট্রেনটি গন্তব্যের উদ্দেশ্যে রওনা দেয়। ব্যুরো রিপোর্ট, পাবলিক টাইমস। দলের নির্বাচনী কমিটিতে জায়গা মেলেনি, তাই প্রকাশ্যে ক্ষোভ জানিয়ে দলীয় পদ থেকে ইস্তফা দিলেন জামুরিয়ার তৃণমূলের বিতর্কিত নেতা অলোক দাস। পশ্চিম বর্ধমান জেলা তৃণমূল কংগ্রেসের সম্পাদকও ছিলেন তিনি। মঙ্গলবার রাতে সাংবাদিক বৈঠক করে তিনি তার পদত্যাগের কথা জানিয়ে দেন। দলের নির্বাচনী কমিটিতে জায়গা মেলেনি, সেজন্য প্রকাশ্যে ক্ষোভ জানিয়ে তৃণমূলের পশ্চিম বর্ধমান জেলার সাধারণ সম্পাদকের পদ থেকে ইস্তফা দিলেন জামুরিয়ার বিতর্কিত নেতা অলোক দাস। মঙ্গলবার জামুরিয়ার শিরিষডাঙ্গায় জল ট্যাঙ্কির কাছে তার দলীয় কার্যালয়ে সাংবাদিক বৈঠক করে পুরো বিষয়টি জানিয়ে দেন তিনি। ইস্তফাপত্র তিনি পাঠিয়ে দিয়েছেন তৃণমূল কংগ্রেসের পশ্চিম বর্ধমান জেলার সভাপতি অপূর্ব মুখোপাধ্যায় ও পশ্চিম বর্ধমান জেলা তৃণমূল কংগ্রেসের চেয়ারম্যান মলয় ঘটককে। তিনি জানান, দীর্ঘদিন ধরেই দলের কাজ করছেন। ভোট এলে তাকে কাজে লাগানো হয়, আর ভোট শেষ হলেই তিনি গুরুত্বহীন হয়ে পড়েন। তিনি আরও জানান, জামুরিয়া 1 নম্বর ব্লক সভাপতি সাধন রায় তাকে নির্বাচনী কমিটিতে না রেখে অপমানিত করেছেন। অলোকবাবু জানান, তিনি 1998 সাল থেকেই তৃণমূলে আছেন। তার বিরুদ্ধে 17টি মামলা রয়েছে। 2014 সালে জামুরিয়া শিল্প তালুকের একটি কারখানায় বিশৃঙ্খলা সৃষ্টির অভিযোগে দল থেকে বহিষ্কার করা হয় তাকে। পরে লোকসভা ভোটের সময় আবার দলে ফিরিয়ে নেওয়া হয়। বিভিন্ন সময় লোকসভা, বিধানসভা, পঞ্চায়েত ভোটে তাকে গুরুত্বপূর্ণ দায়িত্ব দেওয়া হয়েছে, এমনটা জানিয়ে এদিন তিনি ক্ষোভ উগরে দিলেন। কোনো কথা না, এই কারণেই আমি এই যে জিনিসগুলো, এই অন্যায় অবিচারের জন্য আজ আমি দল থেকে এবং দলের যে আমি পশ্চিম বর্ধমানের জেলার জেনারেল সেক্রেটারি আছি তার থেকে আমি ইস্তফা দিয়েছিলাম। কালকে আমি কপি পাঠিয়ে দেবো জেলা সভাপতি এবং জেলা চেয়ারম্যান মলয় ঘটক মহাশয়কে, অপূর্ব মুখার্জিকে। আপনার সঙ্গে বেশ কয়েকজন কাউন্সিলর দেখলাম, অনেক পুরনো দিনের নেতাও দেখলাম, তারাও কি ইস্তফা দিচ্ছে? আমি তাড়াতাড়ির জন্য খবর দিতে পারিনি সবাইকে, যেগুলো সামনে পেয়েছি তাদেরকে দিয়েছি, তারাই এসেছে। এমন তো যাকে খবর দিতাম সেই আসতো, এমন কেউ না আসা নয়। আর যারাই কাউন্সিলর আছে তারা কেউ নতুন কর্মী নয়, তারা পুরনোর মধ্যেই আছে। যেমন এই রাজু গোস্বামী 98 সাল, তার আগের থেকেই দল করে আসছে। গীতা কোড়া, শহীদ পরিবার একটা। এদিকে বেবি খাতুন 2010 থেকে কাউন্সিলর দাঁড়িয়ে আসছে। রামচন্দ্র ননিয়াও তো তার আগের থেকে দাঁড়িয়ে আসছে। এরা কি সবাই আপনার সঙ্গে ইস্তফা দিচ্ছে না শুধু আপনি দিচ্ছেন? না, আমি দিচ্ছি। আমার ব্যক্তিগত মত, আমারটা প্রকাশ করলাম। তাদের কাজে তাদেরকে আমার সামনে উপস্থিত করে আমি সেটা করলাম, যে আমি সবাইকে ডেকে করছি, সেইটাই হলো কথা। এই বিষয় নিয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ আপনাদের দলের শীর্ষ নেতার সঙ্গে কথা হয়েছে? এখনো পর্যন্ত কারোর সঙ্গে কথা বলিনি। এই কমিটি দেখেই আমি তাড়াতাড়ি ডিসিশন নিয়েছি যে এটাই করব। দলে থেকে সক্রিয় ভূমিকা পালনের কথাও সাংবাদিক বৈঠকে এদিন তুলে ধরলেন অলোক দাস। দিয়েছিল জিতানোর, 8টা কাউন্সিলর জিতিয়েছি। 2016 সালে দাসুদার ইলেকশনে দায়িত্ব দিয়েছিল এবং সেইভাবে দায়িত্ব নিজে কিছু খারাপ লোককে নিয়ে ঘুরে বেড়াচ্ছিল বলে আজ দলটা কিছুটা খারাপ পরিস্থিতিতে পড়েছিল। আমি যেটুকু দায়িত্ব ছিলাম
তো সেই জন্য ও 14,000 থেকে আমি 7,800-তে নামিয়েছিলাম। 2018 সালে আবার পঞ্চায়েত ইলেকশন, 5টা অঞ্চল দায়িত্ব ছিল, 5টা অঞ্চলকে আমি ঠিকমতো জিতিয়ে পার্টির হাতে তুলে দিয়েছি। 2019 সালে পার্টির এত ভালো কাজ করার সত্ত্বেও দল বিরোধী কাজের জন্য আমাকে থানাতে নজরবন্দি করে রেখে দিল 6 ঘন্টা 40 মিনিট। কোন লোক নজরবন্দি করেছিল? এই দীপ্তাংশু রায়চৌধুরী আমাকে নজরবন্দি করে রেখেছিল। মানে এক কথায় দল কি আপনাকে সম্মান দিল না? দল সম্মান দেয়নি, সেই কারণে দল আমাদেরকে সম্মান যদি দিত তাহলে আমাদেরকে জানকারিতে নির্বাচন কমিটি, ইলেকশন কমিটি না করার জন্য আমার এই ক্ষোভ। তৃণমূল কংগ্রেসের জামুড়ি 1 নম্বর ব্লক সভাপতি সাধন রায় 30 জনের নির্বাচনী কমিটি তৈরি করেছেন। সেখানে দলের পুরনো নেতা কর্মীদের স্থান হয়েছে, অথচ তার নাম নেই। তৃণমূল কংগ্রেসের জামুড়ি 1 নম্বর ব্লক সভাপতি সাধন রায় 30 জনের নির্বাচনী কমিটি তৈরি করেছেন। সেখানে দলের পুরনো নেতাদের নাম রয়েছে, অথচ সেই তালিকায় তার নাম নেই। এতেই ক্ষোভ উগরে দেন তিনি। প্রসঙ্গত উল্লেখ্য, 2016-এ দলে সাধনবাবু ব্লক সভাপতি হওয়ার পরই তার সঙ্গে বিবাদ বাধে অলোক দাসের। ভোট কুশলী প্রশান্ত কিশোরের সংস্থার 2জন প্রতিনিধিকে হেনস্থা সহ নানা ঘটনায় নাম জড়ায় তার। এদিন দলীয় পদ থেকে ইস্তফা দিয়ে জামুড়ি 1 নম্বর ব্লক সভাপতির বিরুদ্ধেই ক্ষোভ উগরে দিলেন তিনি। জামুড়িয়া থেকে তারকনাথ মণ্ডলের রিপোর্ট, পাবলিক টাইমস। এখন সময় আরো একটা বিরতির, সঙ্গে থাকুন। स्वास्थ्य की रक्षा और अधिक पौष्टि, एग्रो फ्रेश आटा की रोटी, खुशी परिवार हरदम ताजा टेस्ट, आटा की जगत में एग्रो फ्रेश बेस्ट। संपूर्ण मात्रा में कार्बोहाइड्रेट, प्रोटीन, विटामिन, मिनरल से भरपूर एग्रो फ्रेश आटा मॉडर्न साइंटिफिक टेक्नोलॉजी से बना हेल्दी एग्रो फ्रेश आटा। रोटी चपाटी पूरी पराठा, एग्रो फ्रेश आटा। স্বাস্থ্যোজ্জ্বল দেহে সঠিক পুষ্টি, এগ্রো ফ্রেশ আটা রুটি, এগ্রো ফ্রেশ আটা। अगर आपके पास भी है किसी कार्यक्रम, दुर्घटना अथवा समस्याओं से संबंधित ताज़ा तरीन खबर जो आप करना चाहते हैं पब्लिक टाइम्स के साथ साझा, तो हमें व्हाट्सएप पर भेजे वीडियो। हमारा व्हाट्सएप नंबर है 9332040391, 9332185842। शिल्पांचल की हर छोटी बड़ी खबर कभी भी कहीं भी देखने के लिए हमारे पब्लिक टाइम्स न्यूज चैनल को यूट्यूब पर करें सब्सक्राइब। বুধবার দুর্গাপুরের রাতুরিয়া অঙ্গদপুর শিল্প তালুকের একটি বেসরকারি ইস্পাত কারখানার গেটের বাইরে অবস্থান বিক্ষোভে সামিল কারখানার শ্রমিকরা। তাদের অভিযোগ, কারখানা কর্তৃপক্ষ গত 3 মাস ধরে প্রায় 600 জন শ্রমিককে কোনো বেতনই দেয়নি। এই বিষয়ে কারখানা কর্তৃপক্ষকে বারংবার জানানো হলেও তারা এখনো পর্যন্ত কোনো পদক্ষেপ গ্রহণ করেনি বলে দাবি শ্রমিকদের। এরপরই কর্তৃপক্ষের গাড়ি ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে গোটা কারখানা চত্বরে। পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে পৌঁছয় কোকোভেন থানার বিশাল পুলিশ বাহিনী। বুধবার দুর্গাপুরের রাতুরিয়া অঙ্গদপুর শিল্প তালুকে একটি বেসরকারি ইস্পাত কারখানায় গত 3 মাস ধরে বেতন না দেওয়ার অভিযোগে গেট আটকে অবস্থান বিক্ষোভ দেখায় কারখানার শ্রমিকেরা। শ্রমিকদের দাবি, দুটি কারখানার একই মালিক গত 3 মাস ধরে প্রায় 600 জন শ্রমিককে বেতন দিচ্ছেন না। এর ফলে সংসার চালাতে হিমশিম খেতে হচ্ছে তাদের। এই বিষয়ে কারখানা কর্তৃপক্ষকে জানানো হলেও তারা এখনো পর্যন্ত কোনো পদক্ষেপ গ্রহণ করেনি। তাই তারা বাধ্য হয়ে কারখানার গেটের বাইরে অবস্থান বিক্ষোভে সামিল হন। এরপর যখন কারখানার ম্যানেজমেন্ট কারখানার ভেতরে প্রবেশ করতে চান, তখন ম্যানেজমেন্টের গাড়িকে ঘিরেও ব্যাপক উত্তেজনা দেখায় শ্রমিকেরা। এছাড়াও শ্রমিকেরা ভোট বয়কট করবে বলে সাফ জানিয়ে দেয়। এরপর পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে পৌঁছায় কোকোভেন থানার পুলিশ। শ্রমিকদের দাবি, যতক্ষণ না তাদের সমস্যার কোনো সমাধান হচ্ছে তারা লাগাতার আন্দোলন চালিয়ে যাবে। দাবি হচ্ছে, আমরা বিগত 3 মাস ধরে প্ল্যান্টের কোনো পেমেন্ট পাচ্ছি না। তার কারণ হচ্ছে প্ল্যান্টটা চলছিল আধুনিকের আন্ডারে।
আধুনিক শিবমের কাছ থেকে টাই আপ করে 5 বছরের এগ্রিমেন্টে প্ল্যানটা নেয়। আজকে হঠাৎ বিগত 3 মাস ধরে পেমেন্ট না দিয়ে আমরা বলছি পেমেন্ট কেন পাচ্ছি না। তো শিবম ইন্ডিয়াকে আমরা যখন জিজ্ঞাসা করছি মালিক কর্তৃপক্ষকে, তো শিবম ইন্ডিয়ার মালিক কর্তৃপক্ষ বলছে যে আমাদের 5 বছরের টাই আপ আছে, আমরা পেমেন্ট কোথা থেকে দেবো তারা যদি প্ল্যান না চালায়। তো তার জন্য আজকে আমাদের এই আন্দোলন যে আধুনিক কর্তৃপক্ষকে আমাদের কাছে একটাই তাদের অনুরোধ যে আপনি হয়তো প্ল্যান চালান আমাদের পেমেন্ট দিন, না হলে আপনি শিবম প্ল্যান ছেড়ে দিন। তাহলে আমরা কি আমরা মালিক পক্ষের সাথে কথা বলে আমরা আমাদের মতন বুঝে নিতে পারবো আমাদের এই বক্তব্য। কারণ একটা সময় এই আধুনিক কর্তৃপক্ষই বলেছিল যে আপনারা শিবম প্ল্যান চালান, আপনারা কাজ করুন, আপনাদের যা বকায়া পয়সা আছে, আপনারা যা বকায়া পয়সা, এরিয়ার পয়সা, আপনাদের পেমেন্ট সবই দেওয়া হবে। আজকের ডেটে আধুনিক হাত তুলে দিচ্ছে, আধুনিক কর্তৃপক্ষ কোনো রকম রেসপন্স দিচ্ছে না। কতজন স্থায়ী অস্থায়ী শ্রমিক রয়েছে? আমাদের 600। दुर्गापुर থেকে সাধুর রুজের রিপোর্ট, पब्लिक टाइम्स। स्वतंत्र, निष्पक्ष और भयमुक्त मतदान के लिए रानीगंज में केंद्रीय अर्धसैनिक बल के जवानों ने किया फ्लैग मार्च। मतदाताओं से बातचीत कर जवानों ने बिना किसी डर अथवा भय के मतदान करने की अपील की। रानीगंज समेत पश्चिम बर्धमान जिले के 9 विधानसभा सीटों के लिए आगामी 26 अप्रैल को मतदान होना है और चुनाव आयोग ने स्वतंत्र, निष्पक्ष और भयमुक्त मतदान के लिए कमर कस ली है। चुनाव आयोग के निर्देश पर केंद्रीय अर्धसैनिक बल के जवान विभिन्न इलाकों में फ्लैग मार्च कर मतदाताओं का उत्साह बढ़ाने का प्रयास कर रहे हैं। खास तौर पर संवेदनशील एवं अति संवेदनशील इलाकों पर ज्यादा नजर रखी जा रही है। रानीगंज में एक कंपनी केंद्रीय अर्धसैनिक बल के जवान पहुंच चुके हैं और विभिन्न इलाकों में फ्लैग मार्च कर रहे हैं। बुधवार को रानीगंज के राम बगान, सुरमापाड़ा समेत कई इलाकों में जवानों ने फ्लैग मार्च किया। इस दौरान उन्होंने मतदाताओं से बातचीत की और उनसे बिना किसी डर अथवा भय के अपने मताधिकार का प्रयोग करने की अपील की। मतदाताओं से ये भी जानने का प्रयास किया गया कि उन्हें मतदान को लेकर कहीं से किसी तरह की धमकी मिल रही है या नहीं। बताया जा रहा है कि केंद्रीय अर्धसैनिक बल के जवान का बारी बारी से तमाम इलाकों में फ्लैग मार्च जारी रहेगा। रानीगंज से संजय भंडारी की रिपोर्ट, पब्लिक टाइम्स। आसनसोल के काजी नजरुल विश्वविद्यालय परिसर में फीस बढ़ोतरी को लेकर छात्र छात्राओं का आंदोलन मध्य रात तक जारी रहा। बाद में विश्वविद्यालय प्रबंधन और मंत्री मलय घटक के आश्वासन से छात्र छात्राओं ने अपना आंदोलन समाप्त किया। कल्ला बाईपास मोड़ स्थित काजी नजरुल विश्वविद्यालय परिसर में मंगलवार सुबह करीब 8 बजे से जिला के विभिन्न कॉलेज के छात्र छात्राओं ने फीस बढ़ोतरी के खिलाफ विरोध प्रदर्शन किया। इसके बाद काजी नजरुल यूनिवर्सिटी परिसर में हजारों की संख्या में छात्र छात्राओं ने यूनिवर्सिटी के मुख्य दोनों गेट पर ताला मारकर बाहर से आने वाले तथा अंदर से बाहर जाने वाले सभी लोगों को रोक दिया। इसके बाद प्रशासनिक भवन गेट सहित अन्य गेटों पर ताला लगाकर धरना प्रदर्शन करने लगे। प्रदर्शन कर रहे छात्र छात्राओं ने कुलपति हटाओ, केएनयू बचाओ का नारा लगाया। प्रदर्शन के दौरान छात्र छात्राओं ने कहा कि मंत्री मलय घटक और विश्वविद्यालय प्रशासन की मदद से इस मुद्दे पर विचार करने का आश्वासन दिया गया है। उन्होंने कहा कि आगामी 10 दिनों के भीतर समस्या का समाधान कर लिया जाएगा। পরিস্থিতি আমাদের আশেপাশে তো কখনোই স্বাভাবিক থাকে না, সেটা আমাদেরকে স্বাভাবিক করে নিতে হয়। এটা আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর স্বপ্নের ইউনিভার্সিটি। এই ইউনিভার্সিটিকে আমরা তৃণমূল ছাত্র পরিষদ অন্তত কালিমালিপ্ত হতে দিতে পারি না। তার জন্য আমরা ছাত্রছাত্রীদের সহযোগিতা নিয়ে এবং আমরা আরও উচ্চ নেতৃত্বের সহযোগিতায়, বিশেষ করে মলয় ঘটক স্যার, আমাদের অভিনব মুখার্জি, অভিনবদা, শিলাদিত্য রায়, শিল্টুদা, রঘুদা, আরও সমস্ত উচ্চ নেতৃত্ববর্গ, শুভঙ্কর দা, প্রত্যেকেই আমাদেরকে ভীষণভাবে সাহায্য করেছেন। এবং সবথেকে বড় কথা যেটা বলতে হয় যে প্রত্যেকটা কলেজে, এই যে আমাদের কাজী নজরুল ইউনিভার্সিটির আন্ডারে যে 14টা কলেজ রয়েছে, প্রত্যেকটা স্টুডেন্ট আমাদেরকে সাপোর্ট করেছে, যার কারণে আমরা আজকে এই জয়টা জিততে পেরেছি। আর এটার জন্য আমাদের খুব খুশি হচ্ছে যে আমরা ইউনিভার্সিটিকে এখনো পর্যন্ত সেরকমভাবে কালিমালিপ্ত হতে দিইনি। विश्वविद्यालय के रजिस्ट्रार रंजित विश्वास ने कहा कि फीस कम करने के लिए सभी कॉलेज के प्रिंसिपल के साथ बैठक की जाएगी। দেখুন, এটা হচ্ছে স্টুডেন্টদের একটা দাবি, যেটা নিয়ে ওরা আজকে অ্যাজিটেশন করেছে। স্টুডেন্টদের দাবিটা ছিল আমাদের ইউনিভার্সিটিতে সিবিসিএস বলে একটা সিস্টেম চালু আছে, চয়েস বেস ক্রেডিট সিস্টেম, যেখানে ছাত্রছাত্রীদের প্রতি সেমিস্টারের আগে কিছু সাবজেক্ট সিলেক্ট করতে হয়।
এবার ওদের একটা সবসময় প্রতি সেমিস্টারে একটা সেমিস্টার এক্সামিনেশন ফিস থাকে, সেই ফিসটা ওদের মনে হয়েছিল যে ওদের কাছে অ্যাট এ টাইম দেওয়াটা বার্ডেন। তাতে করে ইউনিভার্সিটি কর্তৃপক্ষ অ্যাফিলিয়েটেড কলেজের সব প্রিন্সিপালসদের নিয়ে একটা মিটিং করে ঠিক করেছিল যে ফিসটা ইউনিভার্সিটি নেয় এক্সামিনেশন ফিস বাবদ, সেটা দুটো ভাগে ভাগ করে দেওয়া হয়। একটা হচ্ছে এনরোলমেন্ট ফিস আর একটা হচ্ছে সেমিস্টার ফিস, এক্সামিনেশন ফিস। তো এখন স্টুডেন্টদের মনে হচ্ছে যে এই যে এনরোলমেন্ট ফিসটা এটা ওদের পক্ষে দেওয়াটা মুশকিল হচ্ছে, বিশেষত এই প্যান্ডেমিক কোভিড-19-এ। आसनसोल से संतोष मंडल की रिपोर्ट, पब्लिक टाइम्स। খবর শেষ করার আগে আজকের হেডলাইন্স ফিরে দেখব আরো একবার। হেডলাইন্স নিবেদন করছেন দামোদর ইন্ডাস্ট্রিজ প্রাইভেট লিমিটেড, চয়েস অফ মিলিয়ন্স, রিস্তা জোকাভিনা টোটে। পশ্চিম বর্ধমান জেলার 9টি বিধানসভা আসনের মধ্যে 5টি বিধানসভা আসনে সিপিএম মনোনীত প্রার্থীদের নাম ঘোষণা। আসানসোল দক্ষিণ বিধানসভা কেন্দ্রে সিপিএম মনোনীত প্রার্থী হলেন প্রশান্ত ঘোষ। রানীগঞ্জ বিধানসভা কেন্দ্রে সিপিএম মনোনীত প্রার্থী হলেন হেমন্ত প্রভাকর। জামুরিয়ায় ঐশী ঘোষ। পাণ্ডবেশ্বর বিধানসভায় সিপিএম মনোনীত প্রার্থী সুভাষ বাউরি। দুর্গাপুর পূর্ব বিধানসভা কেন্দ্রে আভাস রায়চৌধুরী। প্রচার শুরু করে দিলেন আসানসোল উত্তর বিধানসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস মনোনীত প্রার্থী ও রাজ্যের বিদায়ী মন্ত্রী মলয় ঘটক। আসানসোল দক্ষিণ বিধানসভা কেন্দ্রে একগুচ্ছ কর্মসূচিতে যোগ দিলেন তৃণমূল কংগ্রেসের তারকা প্রার্থী সায়নী ঘোষ। বারাবণী বিধানসভায় প্রচারে অংশ নিলেন তৃণমূল মনোনীত প্রার্থী বিধান উপাধ্যায়। দুর্গাপুর পূর্ব বিধানসভা কেন্দ্রে তৃণমূল মনোনীত প্রার্থী প্রদীপ মজুমদারও সারলেন প্রচার। পশ্চিম বর্ধমান জেলায় 100% ভোটদান সুনিশ্চিত করতে পশ্চিম বর্ধমান জেলা প্রশাসন ও জেলা নির্বাচন আধিকারিকের দপ্তর থেকে বিশেষ ট্যাবলোর মাধ্যমে মানব পুতুল নাচে আমজনতাকে বিধানসভা নির্বাচনে নির্ভয়ে ভোটদানের আবেদন। 80 বছরের ঊর্ধ্বের ভোটার ও শারীরিকভাবে অক্ষম ভোটাররা দিতে পারবেন পোস্টাল ব্যালটে ভোট। দুর্গাপুরের এনআইটি 7 নম্বর গেট সংলগ্ন জঙ্গল থেকে ছুরিবিদ্ধ রক্তাক্ত বধূকে উদ্ধার করল পুলিশ। উদ্ধার তার 3 বছরের ছেলেও। ঘটনায় অভিযোগের কাঠগড়ায় বধূর স্বামী, অভিযুক্ত পলাতক। বধূকে ভর্তি করানো হয়েছে দুর্গাপুর মহকুমা হাসপাতালে। প্রায় 6 কোটি টাকার জিএসটি ফাঁকি দেওয়ার অপরাধে আটক করা হলো এক পিগ আয়রন ব্যবসায়ীকে। পবন বনসল নামের পূর্বাঞ্চলের বড় মাপের ওই ব্যবসায়ী বেশ কয়েক বছর ধরেই আসানসোল, দুর্গাপুর শিল্পাঞ্চল সহ পার্শ্ববর্তী বিভিন্ন জেলার মাঝারি কারখানাগুলিতে উৎপাদিত পিগ আয়রন বিক্রির সাথে জড়িত। অভিযুক্ত ব্যবসায়ীকে বুধবার দুর্গাপুরের অতিরিক্ত মুখ্য দায়রা আদালতে হাজির করানো হলো। দুর্ঘটনার হাত থেকে কোলের শিশু সহ এক মহিলাকে রক্ষা করলেন দুর্গাপুর স্টেশনের আরপিএফ কর্মীরা। দিল্লির উদ্দেশ্যে রওনা দেওয়া হাওড়া কালকা মেল প্ল্যাটফর্ম ছাড়তেই সেই ট্রেনে ওঠার সময় ট্রেন ও প্ল্যাটফর্মের মাঝের অংশে পা পিছলে পড়ে যেতে থাকেন শিশুসহ মহিলা। প্ল্যাটফর্মে উপস্থিত আরপিএফ কর্মীরা তাকে দ্রুত ধরে ফেললেন। দলের নির্বাচনী কমিটিতে জায়গা মেলেনি। জামুরিয়ায় সাংবাদিক বৈঠক করে প্রকাশ্যে ক্ষোভ জানিয়ে তৃণমূল কংগ্রেসের পশ্চিম বর্ধমান জেলার সাধারণ সম্পাদকের পদ থেকে ইস্তফা দিলেন জামুরিয়ার বিতর্কিত নেতা অলোক দাস। পদত্যাগপত্র পাঠালেন তৃণমূল কংগ্রেসের পশ্চিম বর্ধমান জেলার সভাপতি ও জেলা চেয়ারম্যানকে। বকেয়া বেতন প্রদানের দাবিতে দুর্গাপুরের রাতুরিয়া অঙ্গদপুর শিল্পতালুকের একটি বেসরকারি ইস্পাত কারখানার গেটের বাইরে অবস্থান বিক্ষোভ কারখানা শ্রমিকদের। কারখানা কর্তৃপক্ষের গাড়ি ঘিরে ব্যাপক বিক্ষোভ। উত্তেজনা কারখানা চত্বরে। পরিস্থিতি সামাল দিল পুলিশ। সুষ্ঠু, অবাধ ও শান্তিপূর্ণ নির্বাচনের লক্ষ্যে রানীগঞ্জে কেন্দ্রীয় আধা সামরিক বাহিনীর জওয়ানদের ফ্ল্যাগ মার্চ। এলাকার ভোটারদের সাথে কথা বলে তাদের নির্ভয়ে ভোটদানের আবেদন রাখলেন কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা। ফি বৃদ্ধির প্রতিবাদে আসানসোলের কাজী নজরুল বিশ্ববিদ্যালয়ে গভীর রাত পর্যন্ত জারি পড়ুয়াদের আন্দোলন। দীর্ঘক্ষণ আন্দোলন জারি থাকার পর বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ও রাজ্যের বিদায়ী মন্ত্রী মলয় ঘটকের আশ্বাসে স্বাভাবিক হলো পরিস্থিতি। এখনকার মতো খবর এই পর্যন্তই। আপনারা দেখছেন পাবলিক টাইমস, ইওর ভয়েস আওয়ার মিশন। নমস্কার।
अगर आपके पास भी है किसी कार्यक्रम, दुर्घटना अथवा समस्याओं से संबंधित ताज़ा तरीन खबर जो आप करना चाहते हैं पब्लिक टाइम्स के साथ साझा, तो हमें व्हाट्सएप पर भेजे वीडियो। हमारा व्हाट्सएप नंबर है 9332040391 9332185842।